হ্যালো স্টুডেন্ট অল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু ক্লাস 10-এর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, মডেল কোশ্চিন পেপার 6 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা, পেজ হচ্ছে 528। তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট মডেল কোশ্চিন পেপার, খুব ভালো করে লক্ষ্য করবে। পেজ 528 রায়ান মার্টিন মডেল কোশ্চিন পেপার 6। ঠিক আছে, আমরা শুরু করছি। 1 নম্বর কোশ্চিন দেখো, বলছে বার্ষিক সরল সুদের হার 7% থেকে 6% হয়। বার্ষিক সুদের হার 7% থেকে 6% হলো, মানে সুদের হারটা কমে গেল। বলছে কোনো ব্যক্তির বার্ষিক সুদ 1000 টাকা কমলো, এর ফলে বার্ষিক সুদটা 1000 টাকা কমলো। বলছে আসল কত, সে কত টাকা জমা রেখেছিল। আমি আবার বলছি, আবার এই প্রশ্নটা বলছি যে বার্ষিক সরল সুদের হার 7% থেকে 6% হয়। কোনো ব্যক্তির বার্ষিক সুদ 1000 টাকা কমলে বলছে আসল কত। তাহলে সুদের হারটা কত কমলো, লিখি সুদের হার কমে। আমরা লিখছি সুদের হার কমে, সুদের হার কমে ইকুয়াল টু 7% মাইনাস 6% ইকুয়াল টু 1%। তাহলে সুদের হার কিন্তু 1% কিন্তু কমলো, 1% কমলো, মানে সুদ 1 টাকা কমলে আসল হচ্ছে 100 টাকা। 1% মানে 100-তে 1 টাকা কমছে। তাহলে আমরা লিখবো সুদ 1 টাকা কমলে আসল ইকুয়াল টু 100 টাকা। 1 হলে কত, আর 1000 টাকা কমলে তখন আসল কত, সেটা আমরা বের করব। আমরা লিখব সুদ 1 টাকা, 1 টাকা কমলে আসল ইকুয়াল টু 100 টাকা, 100 টাকা। অতএব সুদ 1000 টাকা কমলে, 1000 টাকা কমলে আসল ইকুয়াল টু 100 গুণন 1000। যখন 1000 হবে তখন এটা কিন্তু উপরে যাবে, 1-এর পর হওয়ার পর সেটা উপরে ইনটু হয়ে যাবে কিন্তু। সমান সমান 1 লিখে 5টা শূন্য, 3 4 5, তার মানে 1 লাখ টাকা। তাহলে এখানে আসল হচ্ছে 1 লাখ টাকা। আমরা লিখবো আসল ইকুয়াল টু 1 লাখ টাকা, 1 লাখ টাকা। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কমপ্লিট। তাহলে সুদের হারটা হচ্ছে 7% থেকে 6% হলো, মানে 1% কমে গেল। সুদ যদি 1 টাকা কমে তাহলে আসল হচ্ছে 100 টাকা। 1% কমলো, 1% মানে 1-এ 100, মানে 100 টাকা আসল হলে কমেছে 1 টাকা। যদি 1000 টাকা কমে তাহলে আসল কত, সেটা হচ্ছে 1 লাখ টাকা। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। আর এর 2 নম্বর দেখো, প্রশ্ন আছে যে প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি পেলে, R% বৃদ্ধি হচ্ছে, বলছে n বছর পর জনসংখ্যা হয় P, মানে n বছর পর জনসংখ্যা হয় P। বলছে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। যখন আমার অ্যান্সারটা পূর্বে যাবে তখন আমরা কিন্তু ধরে নেব, তখন আমরা ধরবো। আর যদি n বছর পর কত হবে, বর্তমানে কত, তখন আমরা কিন্তু সরাসরি করব। যখনই পূর্বে অ্যান্সার যাবে আমরা কিন্তু ধরে নেব। ধরি জনসংখ্যা ছিল ইকুয়াল টু x জন, আমরা কিন্তু x ধরে নেব। যখন পূর্বে অ্যান্সার যাবে, অ্যান্সারটা পূর্বে যাবে, সেক্ষেত্রে আমরা কিন্তু ধরে নেব কিন্তু। ঠিক আছে, তো আমরা লিখছি ধরি জনসংখ্যা ছিল ব্র্যাকেটে P ইকুয়াল টু x জন। সুদের হার বৃদ্ধি, লিখব বৃদ্ধি ব্র্যাকেটে R ইকুয়াল টু R%। সময় ইকুয়াল টু n বছর। এবার জনসংখ্যা হবে, জনসংখ্যা ইকুয়াল টু P
ব্র্যাকেট হচ্ছে 1 প্লাস, যখন বৃদ্ধি হবে তখন এখানে প্লাস হবে, আর যখন হ্রাস পাবে কমে যাবে তখন এখানে কিন্তু মাইনাস হবে। হ্রাস হলে বিয়োগ আর বৃদ্ধি হলে যোগ। এখানে হচ্ছে আর বাই 100 আর উপরে হচ্ছে এন, তাহলে এখানে পি হচ্ছে এক্স, তাহলে 1 প্লাস আর বাই 100 এখানে এন, এত জন। কিন্তু অঙ্ক বলছে জনসংখ্যা হবে পি, জনসংখ্যা কত হবে? পি হবে। তাহলে শর্তানুসারে এটা ইকুয়াল টু পি, শর্তানুসারে এটা ইকুয়াল টু পি। আমরা লিখব শর্তানুসারে এক্স ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন ইকুয়াল টু পি। এবার আমরা এটাকে ওপার করে দেবো, এটা কিন্তু ওপারে গেলে কিন্তু নিচে যাবে কিন্তু। অতএব এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে পি আর নিচে হচ্ছে 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন। এবার যদি এটাকে আমরা উপরে নিয়ে যাই তাহলে পাওয়ারটা কিন্তু মাইনাস হবে, আবার উপর থেকে যখন নিচে আসবে পাওয়ারটা মাইনাস থাকলে প্লাস হবে। ঠিক আছে, তাহলে এটা উপরে যাচ্ছি আর সমান সমান আর সমান সমান, তাহলে এখানে হচ্ছে পি আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ মাইনাস এন, এখানে কিন্তু মাইনাস এন, পাওয়ারটা কিন্তু মাইনাস হবে এত। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, যখন নিচ থেকে উপরে যাবে তখন পাওয়ারটা মাইনাস হবে, আবার যখন উপর থেকে নিচে আসবে পাওয়ারটা কিন্তু প্লাস হয়ে যাবে। ঠিক আছে, চলে আসতেছি নেক্সট। দেখো প্রশ্ন আছে, যে দ্বিঘাত সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগে এক্স ইকুয়াল টু উপরে -1 প্লাস √5/2 পাওয়া যায়, সেই সমীকরণটি নির্ণয় করো। ঠিক আছে, আমরা যদি শ্রীধর আচার্যের সূত্রের সঙ্গে যদি এটা আমরা তুলনা করি, শ্রীধর আচার্যের সূত্র ইকুয়াল টু আমরা লিখছি শ্রীধর আচার্যের সূত্র ইকুয়াল টু শ্রীধর আচার্যের সূত্র এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে -b প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কয়ার -4ac বাই 2a। তাহলে -b প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কয়ার -4ac বাই 2a। এটাকে আমরা দুটো ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু উপরে -b প্লাস রুটের মধ্যে বি স্কয়ার -4ac বাই 2a, আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু -b মাইনাস রুটের মধ্যে বি স্কয়ার -4ac বাই 2a। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কিন্তু আমরা এরকম দুটো বিষ পাবো, এখান থেকে আমরা কিন্তু দুটো বিষ পাবো, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, এই প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা যদি এই সঙ্গে এটাকে তুলনা করি, এর সঙ্গে এটা তুলনা করি, আমরা এখানে তুলনা করছি, এখানে আছে -b প্লাস রুটের মধ্যে বি স্কয়ার -4ac বাই 2a, এত এর সঙ্গে এটা তুলনা করছি এক্স, এটাও এক্স ইকুয়াল টু এতর সঙ্গে এক্স ইকুয়াল টু উপরে -1 প্লাস √5 নিচে 2, এত এর সঙ্গে এত তুলনা করে পাই, এর সঙ্গে যদি আমরা এটাকে তুলনা করি তাহলে একটা যদি লক্ষ্য করো, এখানে এর সঙ্গে কি আছে, ইনটু 1 আছে, তাহলে এখানে এ সমান কিন্তু 1, এখানে তো আমার হচ্ছে 2a, তার মানে এখানে তুলনা করলে এ ইকুয়াল টু 1 আর বি মাইনাস বি, তাহলে বি ইকুয়াল টু 1 আর সি এখানে যে আমরা এ আর বি এর মান বসিয়ে দেই, এখানে যদি এ বি এর মান বসিয়ে দেই তাহলে আমরা কিন্তু সি পেয়ে যাব, এখান থেকে আমরা কিন্তু সি পেয়ে যাব, সি ইকুয়াল টু, তাহলে এখানে হবে দেখো তার মানেই হচ্ছে
এখানে একটু যদি লক্ষ্য করো যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি রুটের মধ্যে এটা ইকুয়াল টু √5, এর সঙ্গে কিন্তু আমরা এটা তুলনা করছি, এখানে তো আমরা সি বের করব। এবার বি এর মান হচ্ছে 1 স্কোয়ার -4 ইন্টু 1, এখানে সি এর এমন একটা মান বসাবো যেন 5 হয়, তাহলে সি এর মান আমরা বসাচ্ছি -1, সি এর মান -1, তার মানে দেখো এটার সমান হবে 1 + 4, তার মানে √5। তাহলে এখানে সি এর মান এখান থেকে আমরা পাবো সি ইকুয়াল টু -1, আমরা এখান থেকে পাচ্ছি সি ইকুয়াল টু সি এর মান -1 বসালে তবে এখানে +4 হবে, +4 আর 1 4 5, তবে এই দুটো কিন্তু কী হবে সমান হবে। এর সঙ্গে যদি এটা তুলনা করি, এখানে সি এর মান যদি আমরা -1 বসাই তাহলে এটা সমান হবে √5, তাহলে সি ইকুয়াল টু -1, ঠিক আছে। এবার আমার সমীকরণটা কী দিয়েছে, সমীকরণটা কি, সমীকরণ হচ্ছে ax² + bx + c = 0। এই সমীকরণ থেকে কিন্তু আমাদের এই সূত্রটা আসছে, এই সূত্র কিন্তু এই সমীকরণ থেকেই তৈরি হয় কিন্তু, ঠিক আছে। এবার আমরা মান বসাচ্ছি, a এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 1 ইন্টু x² প্লাস বি এর মান 1 ইন্টু এক্স প্লাস সি এর মান -1 ইকুয়াল টু 0। এখানে এর মান কিন্তু এর মান হচ্ছে 1, এর মান 1, এই যে এর মান হচ্ছে 1, বি এর মান 1, এই বি এর মান 1 এর সঙ্গে তুলনা করছি, বিও হচ্ছে 1, বি এর মান হচ্ছে 1 আর সি এর মান হচ্ছে -1, অতএব এটা হচ্ছে x², এটা গুণ করলে +x আর এটা হচ্ছে -1 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে সমীকরণ। তাহলে আমরা যদি এই সমীকরণে যদি এ বি সি এর মান বসিয়ে দিই তাহলে আমরা কিন্তু সমীকরণটা পেয়ে যাবো। এখানে এ এর মান হচ্ছে 1, বি এর মান 1 আর সি এর মান হচ্ছে -1। এটা কিন্তু আমরা এখান থেকে বের করে নিছি যে এর সঙ্গে তুলনা করছি, এর সঙ্গে আমরা এর তুলনা করছি, এর তুলনা করলে এ এর মান পাবো, এ এর মান হচ্ছে 1, এই যে তুলনা করছি, এ এর মান 1, বি এর মান হচ্ছে 1, বি এখানেও 1, বি এর মান 1 আর সি এর মান হচ্ছে -1 হবে, সি এর মান হচ্ছে -1, তবেই গুণ করলে +4 হবে, √5 হবে, ঠিক আছে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 4 নম্বর বলছে প্রদত্ত সংখ্যাগুলি থেকে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটি, এর মধ্যে থেকে আমাকে বের করতে হবে যে কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম, ঠিক আছে। দেখো প্রথমটা দেওয়া আছে 4-এর পাওয়ার হচ্ছে 1/3, এখানে থাকা মানে 1/3, আর 2-এর পাওয়ার হচ্ছে হাফ, 3-এর পাওয়ার হচ্ছে 1/6, 3-এর পাওয়ার হচ্ছে 1/6 আর 5-এর পাওয়ার হচ্ছে 1/4। এখানে যেটা থাকবে সেটা 1-এর নিচে হবে কিন্তু। আমি আবার বলছি, খুব ভালো করে শোনো, 4-এর পাওয়ার 1/3, 2-এর পাওয়ার হচ্ছে হাফ, শুধু রুট মানে হাফ, 3-এর পাওয়ার হচ্ছে 1/6 1/6 আর 5-এর পাওয়ার হচ্ছে 1/4। আমি লিখছি দেখো, প্রথমে হচ্ছে দেখো এরম আছে, এর মানে হচ্ছে 4-এর পাওয়ার হচ্ছে 1/3 শুধু √2, এর মানে হচ্ছে 2-এর পাওয়ার হচ্ছে হাফ আর এর মানে হচ্ছে 3-এর পাওয়ার হচ্ছে 1/6 আর এর মানে হচ্ছে 5-এর পাওয়ার হচ্ছে 1/4, 5-এর পাওয়ার 1/4, 3-এর পাওয়ার 1/6, 2-এর পাওয়ার হাফ, কিছু নাই মানে হাফ, কিছু নাই মানে শুধু রুট মানে পাওয়ার হাফ আর এখানে থাকা মানে 1-এর নিচে, 4-এর পাওয়ার হচ্ছে 1/3। এবার আমরা কি করব, এবার হচ্ছে এই যে হরগুলো আছে আমরা সেই হরের লসাগু করব। এখানে হর আছে 3, হর 2, হর 6, হর 4, এই হরগুলোর আমরা কিন্তু লসাগু করব। সেই লসাগু দ্বারা আমরা সবগুলা পাওয়ারকে গুণ করব। এই নিয়মটা মনে রেখে দেবে। আমরা কি করব, হরের লসাগু করব। এখানে হর আছে হচ্ছে 3, তারপর আছে হচ্ছে 2, তারপর আছে 6, তারপর 4, এর আমরা কিন্তু লসাগু করব। সেই লসাগু দ্বারা আমরা সবগুলা পাওয়ারকে কিন্তু গুণ করব। তারপরে আমরা বুঝতে পারবো যে এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে 2 দিয়ে দিচ্ছি, 3, 2,
3 2, তারপর আবার 2 দিয়ে দিচ্ছি 3 1 3 1, এবার 3 দিয়ে দিচ্ছি 1 1 1 1, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 3, তার মানে হচ্ছে 12। তাহলে এই যে হর আছে 3 2 6 4, এর লসাগু হচ্ছে 12। এই লসাগু দ্বারা আমরা সবগুলা পাওয়ারকে গুণ করব। আমি করছি, দেখো, এটাকে গুণ করব 12 দ্বারা, এটাকে গুণ করব 12 দ্বারা, একেও গুণ করব 12 দ্বারা, এটাকেও গুণ করব 12 দ্বারা। এটা যদি কাটি তাহলে এখানে হবে 4, এটা কাটলে 6, এটা কাটলে 2, এটা কাটলে হচ্ছে 3। তাহলে এখানে ঠিক দাঁড়াচ্ছে হচ্ছে 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 2 দি পাওয়ার 6, এখানে হচ্ছে 2 দি পাওয়ার 6, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 2 মানে 3 স্কোয়ার, আর 5 টু দি পাওয়ার 3 মানে 5-এর কিউব, 5 টু দি পাওয়ার 3 মানে 5-এর কিউব। এবার 4 টু দি পাওয়ার 4 মানে 4টা 4 গুণ করতে হবে, 4টা 4 আমরা গুণ করব। ঠিক এইভাবে গুণ, দুটো 4 গুণ করলে 16, আমরা যদি দুটো 4 গুণ করি 4 4 16, আবার দুটো 4 গুণ করলে 16, এবার 16 16 হচ্ছে 256, 16 স্কোয়ার, 16 স্কোয়ার মানে হচ্ছে 256, এটা হচ্ছে 2 5 6। এবার টু দি পাওয়ার 6 মানে 6টা 2, 6টা 2 গুণ করতে হবে, 6টা 2, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 6টা 2 গুণ করতে হবে। এই 3টা 2 গুণ করলে 8, আবার এই 3টা 2 গুণ করলে 8, তাহলে 8 8 হচ্ছে 64, টু দি পাওয়ার 6 মানেই হচ্ছে 64, টু দি পাওয়ার 6 মানেই 64, 4 টু দি পাওয়ার 4 মানেই 256, 3 স্কোয়ার, 3 স্কোয়ার হচ্ছে 9, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর 5-এর কিউব মানে 3টা 5, 3টা 5 গুণ করছি আমরা, 5 গুণন 5 গুণন 5, 5 5 25, তাকে 5 দিয়ে গুণ করলে 125। তাহলে আমরা যদি 3টা 5 গুণ করি তাহলে হবে হচ্ছে 125। এবার দেখো, তুমি কিন্তু নিজেই বুঝতে পারবে এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, 256 বড় আর 9 ছোট। তার মানে নির্ণেয় বৃহত্তম সংখ্যা হচ্ছে যেটা 4 টু দি পাওয়ার 1/3, নির্ণয় বৃহত্তম সংখ্যা, আর নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা। তুমি কিন্তু এখন বুঝতে পারবে যে এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। এগুলা কিন্তু অ্যান্সার লেখা যাবে না, অ্যান্সার কিন্তু এগুলো লিখতে হবে, এগুলো অ্যান্সার হবে। তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যাটা, তাহলে আমরা লিখছি নির্ণেয় বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা ইকুয়াল টু নির্ণয় বৃহত্তম সংখ্যা ইকুয়াল টু, আর নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা ইকুয়াল টু, যেটা নির্ণয় ক্ষুদ্রতম, এটা হচ্ছে বৃহত্তম আর এটা হচ্ছে ক্ষুদ্রতম। নির্ণয় ক্ষুদ্র সংখ্যা 3 টু দি পাওয়ার 1/6, এটা হচ্ছে অ্যান্সার। নির্ণয় বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আর এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। কমপ্লিট। খুব ভালো করে দেখবে। তাহলে আমরা কিন্তু এই যে পাওয়ার থাকবে, পাওয়ারের যে হর থাকবে, সেই হরগুলার কিন্তু আমরা লসাগু করব। সেই লসাগু দ্বারা আমরা সবগুলা পাওয়ারকে কিন্তু আমরা গুণ করব। গুণ করলে এটাতে 4 টু দি 4, এটা হচ্ছে 2 দি পাওয়ার 6, এটা 3 স্কোয়ার, এটা হচ্ছে 5-এর কিউব। এখন দেখো তুমি 4 টু দি 4 মানে 256, 2 দি পাওয়ার 6 মানে 64, 3 স্কোয়ার 9, আর 5-এর কিউব 120। এখন তুমি বুঝতে পারবে এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 4-এর 5 নম্বর। দেখো প্রশ্নে আছে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি জ্যাকে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি জ্যাকে বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়। আমরা যদি এবি আর সিডি জ্যাকে বর্ধিত করি তাহলে ই বিন্দুতে মিলিত হয়। এডি ও বিসি পরস্পরকে
এক্স বিন্দুতে ছেদ করে। কোণ বিসিডি ইকুয়াল টু 28 ডিগ্রি, কোণ এইসি ইকুয়াল টু 38 ডিগ্রি হলে কোণ এ এক্স বি এর মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই কিন্তু আগে চিত্রটা এঁকে নিতে হবে, নাহলে কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না। ছবিটাকে আমরা এঁকে নেব। একটা বৃত্ত, ঠিক আছে, এটা একটা বৃত্ত। এই দুটো বৃত্ত এ বি ও সিডি, এ বি ও সিডি, এ বি সিডি যাকে বর্ধিত, দুটো যা বর্ধিত করলে পরস্পরকে ই বিন্দুতে মিলিত হয়, ই বিন্দুতে মিলিত হয়। এডি ও বিসি বলছে এডি আর বিসি, এডি আর বিসি, এডি আর বিসি, এডি বিসি পরস্পর এক্স বিন্দুতে ছেদ করে। বলছে কোণ বিসিডি, কোণ বিসিডি, এই কোণ হচ্ছে 28 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 28 ডিগ্রি। আর কোণ এইসি, এইসি মানে এই কোণটা হচ্ছে 38 ডিগ্রি, এটা হচ্ছে 28 ডিগ্রি আর এই কোণ হচ্ছে 38 ডিগ্রি। বলছে কোণ এএক্সবি মানে এই কোণ কত সেটা আমার বের করতে হবে। এএক্সবি কত সেটা আমাকে কিন্তু বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু প্রথমে একটু লিখে নিচ্ছি যে কোণ বিসিডি, কোণ বিসিডি ইকুয়াল টু 28 ডিগ্রি, আর কোণ এইসি ইকুয়াল টু 38 ডিগ্রি। আচ্ছা দেখো, একটা জিনিস লক্ষ্য করো, দেখো যদি আমরা এই চাপ ধরি, এই চাপের উপর কিন্তু এই কোণের সঙ্গে কিন্তু এই কোণটা কিন্তু সমান হবে। যখন আমরা এই চাপ ধরবো তখন এই কোণের সঙ্গে কিন্তু এই কোণ কিন্তু সমান হবে, এই দুটো কোণ কিন্তু সমান হবে। তার মানে এটা যদি 28 ডিগ্রি হয় তাহলে এটাও হবে 28 ডিগ্রি। তো আমরা লিখবো যে বিডি চাপের উপর, লিখবো যে বিডি চাপের উপর কোণ বিসিডি, ইকুয়াল টু কোণ হচ্ছে বিএডি ইকুয়াল টু 28 ডিগ্রি। এটা হচ্ছে একই বৃত্তাংশ কোণ, এটাকে বলা হচ্ছে একই বৃত্তাংশ কোণ। আমরা কিন্তু একটা উপপাদ্য পড়ছি যে একই বৃত্তাংশ সকল কোণের মান সমান, একই বৃত্তাংশ যতগুলো কোণ থাকবে তাদের প্রত্যেকটি মান কিন্তু সমান হবে, ঠিক আছে। তাহলে এই দুটো কোণ হচ্ছে 28 ডিগ্রি, কমপ্লিট। এবার একটা জিনিস দেখো, এই দুটো যদি 28 আর 38 হয় তাহলে আমরা কিন্তু এই কোণটা বের করব। এইবার আমরা কিন্তু এই কোণ বের করব, এই কোণটা কত সেটা আমরা কিন্তু বের করব। আমরা যদি 180 ডিগ্রি থেকে যদি এই 38 আর 28-এ 38 ডিগ্রি আর 28 ডিগ্রির যোগফলটা যদি বিয়োগ করি তাহলে আমরা কিন্তু এই কোণটা পেয়ে যাব, যে এই কোণটা আমরা কিন্তু বের করব, এই কোণটা বের করব। লিখব কোণ সিবিই, কোণ সিবিই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি প্লাস 38 ডিগ্রি। তাহলে আমরা যদি 180 ডিগ্রি থেকে যদি এই দুটো কোণের যোগফল বাদ দিই তাহলে আমরা কিন্তু এই কোণটা কিন্তু পেয়ে যাব।
আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই যে তিনটা কোণ আছে এটা কিন্তু একটা ত্রিভুজ, বিসিই একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজে দেখো এই দুটো কোণ দেওয়া আছে, এটা 28 ডিগ্রি, এটা 38 ডিগ্রি। তাহলে এই কোণটা কত সেটা তো আমরা বের করতে পারবো। 180 ডিগ্রি থেকে যদি এই দুটো কোণের যোগফল বাদ দিই তাহলে আমরা এটা পেয়ে যাবো কিন্তু, তাই তো? তাহলে আমরা লিখছি কোণ সিবিই, কোণ সিবিই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 8 8 16 6 তাহলে 66 ডিগ্রি বিয়োগ করছি, 6 আজকে 10 হবে 4 7, তাহলে 114 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 114 ডিগ্রি, এই কোণটা 114 ডিগ্রি। এইবার যদি আমরা যদি 180 ডিগ্রি থেকে এই 114 ডিগ্রি বাদ দেই, তার মানে 66 ডিগ্রি, তাহলে এই কোণটা কিন্তু হবে 66 ডিগ্রি। এই কোণটা মানে হচ্ছে এই কোণটা, এই যে এই কোণটা হবে হচ্ছে 66 ডিগ্রি। এই কোণটা কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে 180 ডিগ্রি থেকে 114 ডিগ্রি বা তার মানে 66 ডিগ্রি। তার মানে কোণ এ বি সি। এবার আমরা বার করছি কোণ এ বি সি, কোণ এ বি সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 114 ডিগ্রি, তার মানে হচ্ছে 66 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে হচ্ছে এটা হবে 66 ডিগ্রি। কি বুঝতে পারছো তো? এটা হচ্ছে 114, আমরা কিন্তু 180 ডিগ্রি থেকে এই দুটা কোণ যোগ করা বিয়োগ করলাম। 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বিয়োগ করলে আমরা পাবো 114 ডিগ্রি। এবার এটা আবার 180, এই টোটালটা 180। এবার যদি আমরা 180 থেকে আবার 114 বাদ দিই, তার মানে এই দুটো যোগফল তাহলে হচ্ছে 66, এটা হবে 66 ডিগ্রি, আর এটা হচ্ছে 28 ডিগ্রি। এবার এই যে ত্রিভুজ আছে এ এক্স বি, এই ত্রিভুজের মধ্যে তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা এবার 180 ডিগ্রি থেকে আবার আমরা এই দুটো কোণের যোগফল বাদ দেবো, তাহলে আমরা এটা পেয়ে যাবো। 180 ডিগ্রি থেকে আমরা এই দুটো কোণের যোগফল বাদ দিলে এটা পাবো। লিখবো কোণ এ এক্স বি, এবার লিখবো কোণ এ এক্স বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এই দুটো যোগফল, তাহলে এখানে 66 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি। আমরা এই যে ত্রিভুজ আছে এই ত্রিভুজে আমরা এই দুটো কোণ পেয়ে গেছি, কিন্তু এখন এই কোণটা বের করবে, যে এই কোণটা আমরা কিন্তু বের করব, যে এই কোণ বের করব, যে এই কোণটা আমরা কিন্তু বের করব। এই কোণটা বের করতে গেলে 180 ডিগ্রি থেকে আমরা এই দুটো যোগফল বাদ দেবো, তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে তাহলে সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 814 4, 814 হাতে 1 7 2 94 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা 94 ডিগ্রি বাদ দেবো, সমান 4 আছে 10 হবে 6 হাতে 1 86 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে হচ্ছে 86 ডিগ্রি। অতএব কোণ এ এক্স বি ইকুয়াল টু 86 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এভাবে করতে হবে, খুব ভালো করে লক্ষ্য করো। এবার চলে আসতেছি নেক্সট 4-এর 6 নম্বর প্রশ্ন আছে, পি কিউ আর এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ। পি কিউ আর এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার কিউ আর বাহুকে টি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলে যদি কোণ এস আর কিউ বর্ধিত করা হলো, বলছে যদি কোণ এস আর কিউ এবং কোণ এস আর টি এর অনুপাত 4:5 হয়, তবে কোণ এস পি কিউ ও কোণ এস আর কিউ এর মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকাবো। বৃত্তস্থ চতুর্ভুজ একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। এর কিউ আর এখানে দিচ্ছি কিউ, এখানে দিচ্ছি আর, পি কিউ আর এস এখানে হচ্ছে পি আর এখানে হচ্ছে এস। তাহলে এই যে পি কিউ আর এস একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বলছে কিউ আর বাহুকে টি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো।
যদি কোণ এস আর কিউ এই কোণ এবং এস আর টি এই যে এই কোণ আর এই কোণ এই দুটো কোণের কিন্তু অনুপাত দেওয়া আছে 4:5। এটা এই কোণ দেওয়া আছে, এই কোণ দেওয়া আছে, এই একটা কোণ, আর একটা এই দিকের কোণ দেওয়া আছে, এটা এই একটা কোণ। এই দুটা কোণের অনুপাত আছে হচ্ছে 4:5। তার মানে আমি এটা ধরে নিচ্ছি 4x ডিগ্রি আর এটা ধরে নিচ্ছি 5x ডিগ্রি। আমি কিন্তু ধরে নিচ্ছি এটা হচ্ছে 4x ডিগ্রি, এটা হচ্ছে 5x ডিগ্রি। অনুপাত দেওয়া আছে 4:5। আমি কিন্তু ধরে নিচ্ছি, লিখছি ধরি, আমি লিখছি ধরি কোণ এস আর কিউ ইকুয়াল টু 4x ডিগ্রি। ধরি কোণ এস আর টি ইকুয়াল টু 5x ডিগ্রি। শর্তানুসারে এই দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। শর্তানুসারে এই টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি। লিখব শর্তানুসারে 4x ডিগ্রি প্লাস 5x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে যোগ করলে হচ্ছে 9x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 9 সমান 20 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি x এর মান পেয়ে গেছি, সে হচ্ছে 20 ডিগ্রি। এবার আমরা লিখবো যে অতএব কোণ এস আর কিউ, লিখবো কোণ এস আর কিউ ইকুয়াল টু 4 ইন্টু 20 ডিগ্রি, তার মানে হচ্ছে 80 ডিগ্রি। আর কোণ আরেকটা কোণ হচ্ছে এস আর টি, কোণ এস আর টি ইকুয়াল টু 5 ইন্টু 20 ডিগ্রি ইকুয়াল টু 100 ডিগ্রি। ঠিক আছে, এইবার কোণ বলছে কোণ এস পি কিউ, কোণ এস পি কিউ এই কোণটা আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান, বিপরীত অন্তস্থ কোণের সমান। তার মানে এর সঙ্গে এই কোণটা কিন্তু সমান হবে। ঠিক আছে, এই কোণটা যা হবে এই কোণ তাই হবে কিন্তু। তা আমরা লিখবো যে কোণ এস পি কিউ, কোণ এস পি কিউ ইকুয়াল টু কোণ এস আর টি ইকুয়াল টু 100 ডিগ্রি। আমি আবার বলছি যে বৃত্তস্থ চতুর্ভুজের যদি কোনো বাহুকে বর্ধিত করা হয় তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে তার বিপরীত অন্তস্থ কোণের সমান, বিপরীত অন্তস্থ কোণের সমান। এর সঙ্গে এই কোণ কিন্তু সমান হবে। তার মানে এই কোণটাও হবে হচ্ছে 100 ডিগ্রি, এই কোণটা হবে হচ্ছে, এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এটাও হবে 100 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ এস আর টি, অতএব কোণ এস আর টি ইকুয়াল টু 100 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে এস পি কিউ ইকুয়াল টু হচ্ছে 100 ডিগ্রি। আমি আবার বলছি যে বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে তা বিপরীত অন্তস্থ কোণের সমান। মানে এই কোণ যা হবে এই কোণ তাই হবে, কিন্তু এই দুটা কোণ কিন্তু সমান হবে। এটা কিন্তু খুব ভালো করে মনে রেখে দিবে। ঠিক আছে, তাহলে কোণ এস পি কিউ হচ্ছে 100 ডিগ্রি। আর একটা হচ্ছে এস আর কিউ, কোণ এস আর কিউ, কোণ এস আর কিউ মানে 80 ডিগ্রি। কোণ এস আর কিউ আগে বের করেছি, এস আর কিউ ইকুয়াল 80 ডিগ্রি, এটা হচ্ছে 80 ডিগ্রি। ঠিক আছে, আর পাশে লিখে দিচ্ছি এস পি কিউ ইকুয়াল টু 100 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি, এই কোণটা 100 ডিগ্রি, এটা 100 হলে এটাও হবে 100 ডিগ্রি। ঠিক আছে,
এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 4-এর 7 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, দুটো বৃত্ত আছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি ও 6 সেমি এবং তাদের কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব 26 সেমি। বলছে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। আমি একটু ছবিটা এঁকে নিচ্ছি, খুব ভালো করে দেখবে। সরল সাধারণ স্পর্শক কিভাবে আঁকাতে হয়, মনে করো এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, তাদের এর কেন্দ্র এটা, এর কেন্দ্র দুটো কেন্দ্র, ঠিক আছে। এবার দুটো এই বাহুটাকে সমদ্বিকোণে, এর ব্যাসার্ধ হচ্ছে 16 সেমি আর ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। আচ্ছা, নাম দিচ্ছে এটা হচ্ছে এ আর বি কেন্দ্রীয় দুটো বৃত্ত, এদের মধ্যবিন্দু নির্ণয় করছে। মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু, মধ্যবিন্দু নাম দিচ্ছি টি, মধ্যবিন্দুর নাম দিচ্ছি টি, ঠিক আছে। এইবার এই ছোট বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে আমরা কেটে নেব। ছোট বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি, 6 সেমি আমরা এখানে কেটে নিচ্ছি, এর নাম দিচ্ছি সি, এটা হচ্ছে 6 সিএম, এটা হচ্ছে 6 সিএম। ছোট বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমরা কেটে নিলাম। এইবারে এখানে বসে কিন্তু আমরা প্রথমে আমরা এখানে বসে কিন্তু একটা বৃত্তচাপ আঁকাবো। আমরা এখানে বসিয়ে কিন্তু এই পর্যন্ত মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকালাম। এইবার এই মাপ নিয়ে এখান থেকে আমরা কেটে নেবো, এখানে এইভাবে কেটে নেবো। তাহলে এখান থেকে যে মাপ সেরে কাটবো, তাহলে এখানে ছিল 16, তার 6 কাটলে এটা হবে 10 সিএম। টোটালটা হচ্ছে 16, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 16, তার মধ্যে এটা হচ্ছে 6, তাহলে বাকি এটা 10, এটা 10। এবার আমরা যোগ করব, এটা 10, এইটুক 10, এটা হচ্ছে 10 সিএম। এবার এখান থেকে আমরা কিন্তু এটা কিন্তু আমরা যোগ করব, এটা আমরা কিন্তু এইভাবে যোগ করব। এবার এই মাপ নিয়ে আমরা এখান থেকে এখানে কাটবো, কিন্তু ঠিক এইভাবে কাটবো, এখানে কাটে এইভাবে আমরা যোগ করব। তাহলে কিন্তু একটা সরল সাধারণ স্পর্শক হয়ে যাবে। এটা কিন্তু একটা সরল সাধারণ স্পর্শক, ঠিক আছে। তাহলে একটা যদি লক্ষ্য করো, এটা হচ্ছে 10 আর দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে 26, এটা হচ্ছে 26 সেমি, 26 সেমি কিন্তু। তাহলে আমাকে কিন্তু এই বাহুটা বার করতে হবে, এটার নাম দিচ্ছি হচ্ছে এখানে দিচ্ছি ডি। তাহলে এই যে ত্রিভুজ এ বি ডি আছে, এখানে আমাকে কিন্তু বিডি কত, এই বিডি কত, সেটাই হচ্ছে সরল সাধারণ স্পর্শক। আমরা কিন্তু এই মাপ নিয়ে কিন্তু এখান থেকে এখানে কেটে নিছি কিন্তু। আর এটা হচ্ছে এখানে দিচ্ছি ই এফ, এই ইএফ হচ্ছে সরল সাধারণ স্পর্শক। তাহলে আমাকে কিন্তু এই ত্রিভুজের মধ্যে আমাকে কিন্তু কাজ করতে হবে, এই ত্রিভুজটা আমাকে করতে হবে। এই ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 26, ঠিক আছে। আমাকে এই বিডি কত সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি একটা কথা বলছি, এটা হচ্ছে অতিভুজ, এবি হচ্ছে অতিভুজ আর এডি হচ্ছে লম্ব। মনে করো ভূমি বিডি কত সেটা আমাকে বের করতে হবে, ভূমি বের করতে হবে, আমাকে বের করতে হবে ভূমি মানে রুটের মধ্যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আমি আবার বলছি, এটা হচ্ছে অতিভুজ, এই যে ত্রিভুজ এবিডি লিখছি, ত্রিভুজ এবিডি এর অতিভুজ ব্র্যাকেটে হচ্ছে এবি ইকুয়াল টু 26 সেমি। তাহলে এই ত্রিভুজের কিন্তু এটা কিন্তু অতিভুজ, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এটাকে লম্ব ধরছি, লম্ব এডি, ত্রিভুজ এবিডি এর লম্ব ব্র্যাকেটে হচ্ছে এডি ইকুয়াল টু 16 মাইনাস 6 ইকুয়াল টু 10 সেমি। এটা কিন্তু 10 সেমি। এখানে এটা টোটাল ছিল 16, এই টোটাল 16, সেখান এটা 6 আর এটা তাহলে 10, এই 10 মাপ নিয়ে আমি এখানে কাটছি, তাহলে এটা হচ্ছে 10, এই মাপ নিয়ে কিন্তু এখান থেকে কাটছি, তাহলে এটা এটি কত হবে 10 সেমি। আমাকে বের করতে হবে ত্রিভুজ
এ বি ডি এর ভূমি, এর ভূমি হচ্ছে বিডি, ভূমি বিডি ইকুয়াল টু প্রশ্নবোধক। আমাকে বিডি বের করতে হবে। বিডি হচ্ছে নির্ণয়ে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। এই বিডি মাপ আর এই মাপ কিন্তু সমান হবে কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা বিডি বের করব, ভূমি বের করব। ভূমি সমান রুটের মধ্যে অতিভুজকার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে আমরা লিখব, তাহলে আমরা লিখছি যে ভূমি ইকুয়াল টু রুটের মধ্যে অতিভুজ স্কোয়ার মানে 26 তার স্কোয়ার মাইনাস 10 তার স্কোয়ার, লম্ব হচ্ছে 10, লম্ব 10, এই টোটালটা 16, এটা 6, 16 থেকে 6 বাদ দিলে এটা 10 হবে। এই মাপ নিয়ে আমরা এখানে কাটছি, এই মাপ নিয়ে কিন্তু আমরা এখানে কাটাকাটি কাটছি। তাহলে সমান সমান 26 676 মাইনাস 100 সমান সমান 576, এত সেমি কিন্তু সেমি, তার মানে হচ্ছে 24 সেমি। তার মানে এখানে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 24 সেমি। আমরা অ্যান্সার লিখব সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়াল টু 24 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। এটা 24 সেমি, এটা 24 সেমি, তাহলে এটাও হবে 24 সেমি। মানে এই মাপ নিয়ে আমরা এখান থেকে এখানে কেটে নেবো কিন্তু। এটাই হচ্ছে সরল সাধারণ স্পর্শক, এই মাপ যা হবে এটা তাই হবে কিন্তু, ঠিক আছে। খুব ভালো করে বুঝলে। তাহলে এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের লম্ব হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধটা বাদ দিবে, তাহলে 10 হবে। আর এটা হচ্ছে 26 দেওয়া আছে, আমাকে বিডি কত মানে ভূমি কত সেটা আমাকে বের করতে হবে। অতিভুজকার মাইনাস লম্ব স্কয়ার, এই যে অতিভুজ হচ্ছে 26 আর লম্ব হচ্ছে 10, তাহলে আমরা ভূমিটা পেয়ে যাব। আর সেটা হচ্ছে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে আমরা চলে আসতেছি এবার নেক্সট অঙ্কে 4-এর 8 নম্বর। দেখো খুব ক্রিটিক্যাল প্রশ্ন, খুব ভালো করে দেখবে প্রশ্নটা, এটা কিন্তু বুঝতে হবে। প্রমাণ করো একটি শঙ্কুকে তার ভূমির সমান্তরালে, প্রমাণ করো একটি শঙ্কুকে তার ভূমির সমান্তরালে এমনভাবে কাটা হলো যে তাদের আয়তন সমান হয়। ভূমির সমান্তরালে এমনভাবে কাটা হলো যেন তাদের আয়তন সমান হয়। বলছে তখন কাটা শঙ্কুর উচ্চতা আর পূর্বের শঙ্কুর উচ্চতা অনুপাত হচ্ছে 1:2⁻1/3, 1:2⁻1/3, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে সবার আগে চিত্রটা এঁকে নিতে হবে। আমি চিত্রটা এঁকে নিচ্ছি। এই একটা শঙ্কু, ঠিক এরম জায়গায় কাটা হলো, ঠিক এরম জায়গায় কাটা হলো, এই জায়গাটাই কাটা হলো, ঠিক আছে। এটা হচ্ছে কাটা শঙ্কু, এই জায়গাটায় কাটা হলো। এবার এই শঙ্কুর উচ্চতা আমরা ধরে নিচ্ছি h, আর এই শঙ্কু উচ্চতা ধরছি আমরা এই ছোট হাতের h, নাম দিচ্ছি এ বি সি, আর এখানে দিচ্ছে হচ্ছে ও, এখানে দিচ্ছে হচ্ছে ডি ই এফ। তাহলে আমরা কিন্তু পূর্বের শঙ্কুর উচ্চতা ধরে নিচ্ছি বড় হাতের h একক, আর কাটার পর কাটা শঙ্কুর উচ্চতা ধরছি আমরা ছোট হাতের h একক। এটা ধরছি ব্যাসার্ধ ধরছি বড় হাতের আর এই ব্যাসার্ধ ধরছি ছোট হাতের r। আমাকে প্রমাণ করতে হবে পূর্বের শঙ্কুর উচ্চতা আর হচ্ছে শঙ্কুর উচ্চতা, কাটা শঙ্কুর উচ্চতা আর পূর্বের শঙ্কুর উচ্চতার অনুপাত হচ্ছে 1:2⁻1/3, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি একটু লিখে নিচ্ছি। ধরি পূর্বের শঙ্কুর
শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু বড় হাতের এইচ একক। তার মানে আমরা হচ্ছে এই টোটাল শঙ্কুটা উচ্চতা ধরে নিচ্ছি বড় হাতের এইচ, আর এই যে ছোট উচ্চতা, এইটুকু উচ্চতা, ছোট শঙ্কু উচ্চতা, সেটা আমরা ধরছি ছোট হাতের এইচ। ধরি কাটা শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু ছোট হাতের এইচ একক, ঠিক আছে। এবার আবার ধরছি বড় শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর একক। ধরি বড় শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু বড় হাতের আর একক। তাহলে আমরা এই ব্যাসার্ধ ধরছি বড় হাতের আর একক, আর কাটা শঙ্কুর ব্যাসার্ধ ধরছি ছোট হাতের আর একক। দেখি, ধরি কাটা শঙ্কুর ব্যাসার্ধ ছোট হাতের আর একক, ঠিক আছে। এটা কিন্তু ভূমির সমান্তরাল। আমরা জানি যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। এটা কিন্তু একটা সূত্র। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ওসি বাই ওবি, আমরা লিখতে পারি ওসি বাই ওবি ইকুয়াল টু সিই বাই ডিই, ইকুয়াল টু সিই বাই ডিই। আমি আবার বলছি যে ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। আমরা তাহলে এই বাহু বা এই বাহু, তাহলে এই বাহু বা এই বাহু সমানুপাতে বিভক্ত করে, ঠিক আছে। এবার ওসি মানে কি? ওসি সমান হচ্ছে বড় হাতের এইচ, তাহলে হচ্ছে এইচ, আর ওবি হচ্ছে বড় হাতের আর। এখানে সিই মানে ছোট হাতের এইচ আর ছোট হাতের আর। ডিই মানে হচ্ছে ছোট হাতের আর। এবার আমরা এইচটাকে এপে নিয়ে আসতেছি, আর কে উপর দিচ্ছি, অতএব এইচ বড় হাতে এইচ এর নিচে ছোট হাতের এইচ, আর বড় হাতে আর এর নিচে ছোট হাতে আর, মানে আরটাকে ওপার করলাম আর এইচটাকে এপার নিয়ে আসলাম, কমপ্লিট। এবার আমরা কিন্তু একবার এই বড় ত্রিভুজের বড় শঙ্কুর ক্ষেত্রফল আয়তন বের করব। একবার আমরা এই বড় শঙ্কুর আয়তন বের করব, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু আমরা ছোট শঙ্কুর আয়তন পেয়ে যাব। আবার আমরা ছোট শঙ্কুরও আয়তন বার করব, শর্তাংশে দুটো আমরা সমান করব। তাহলে আমরা কিন্তু প্রথমে একদম গোটা এই বড় শঙ্কুর আয়তন বের করব। এইবার এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা একটা খণ্ডের আয়তন পেয়ে যাব। এইবার আমরা এই ছোট শঙ্কুর আয়তন বের করব। এবার শর্তাংশ দুটো কি হবে? সমান হবে, ঠিক আছে। লিখছি পূর্বের শঙ্কুর আয়তন, এখানে লিখছি পূর্বের শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 পাই বড় হাতে আর স্কয়ার এইচ। তাহলে এখানে ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর উচ্চতা হচ্ছে বড় হাতের এইচ, এত ঘন একক। এবার কিন্তু দুটো অংশে বিভক্ত করছে। যদি দুটি অংশে বিভক্ত করে তাহলে প্রতি অংশের আয়তন, দুটি অংশে বিভক্ত করলে প্রতিটি অংশের আয়তন, দুটি অংশে বিভক্ত করলে প্রতি অংশের আয়তন ইকুয়াল টু, তাহলে কিন্তু 2 দিয়ে গুণ, ঠিক এরকম হবে। উপরে হচ্ছে পাই আর স্কয়ার এইচ আর নিচে হচ্ছে 6। 3কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়ে যাবে। এত ঘন একক।
তাহলে আমরা কিন্তু প্রথমে গোটা আয়তন বের করলাম, গোটা আয়তন। এবার একে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ মানে ছোট আয়তের আয়তন। এবার আবার আমরা ছোট মানে কাটা শঙ্কুর আয়তন বার করবো। এবার কিন্তু আমরা কাটা শঙ্কুর আয়তন বার করছি, ওটা শর্ত অনুযায়ী এর সঙ্গে সমান করবো। কিন্তু লিখব কাটা শঙ্কুর আয়তন, কাটা শঙ্কুর আয়তন, কাটা শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে কাটা শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর, আর উচ্চতা হচ্ছে ছোট হাতের এইচ, এত ঘন একক। তাহলে এই যে শঙ্কু, ছোট শঙ্কু, এর ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতে আর, উচ্চতা হচ্ছে ছোট হাতের এইচ। হলো, এইবার শর্তাংশে এই দুটা কিন্তু সমান। এটাও কিন্তু এই ছোট শঙ্কুর আয়তন, এটাও কিন্তু ছোট শঙ্কুর আয়তন, শর্তাংশে কিন্তু দুটা কিন্তু সমান কিন্তু, ঠিক আছে, এই দুটো সমান। লিখব শর্তানুসারে, শর্তানুসারে এখানে লিখছি পাই আর স্কোয়ার এইচ বাই 6 ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ বাই 3। ঠিক আছে, এবার আমরা কিন্তু পাই, দুই দিক থেকে পাইকে আমরা কিন্তু তুলে দিচ্ছি। আর 3 তুলে দিলে এখানে থাকবে হচ্ছে 2, এখানে 2 থাকবে। এবার আমরা বজ্রগুণন করছি, তাহলে এখানে হচ্ছে আর স্কোয়ার এইচ বাই না আর স্কোয়ার এইচ ইকুয়াল টু আর স্কোয়ার এইচ, ঠিক আছে, আর স্কোয়ার এইচ ইকুয়াল টু আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এইবার দেখো আরেকটা এখানে থাকবে হচ্ছে 2 থাকবে, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2 আর স্কোয়ার এইচ। আমি এখানে কেটে দিচ্ছি, ভালো করে মিশিয়ে লিখে দিচ্ছি। এখানে থাকছে আর স্কোয়ার এইচ বাই 2, আর এখানে থাকছে আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এবার দেখো এইচের সঙ্গে বড় হাতের আর সমান, এইচের সঙ্গে বড় হাতের আর সমান, আর এইচের সঙ্গে ছোট হাতের আর সমান। তাহলে আমি এখানে বড় হাতের আর, এইচে যাই বড় হাতে আর লিখছি, তাহলে এখানে করছি, আমি কিন্তু এখানেই করছি, এখানে এইচ সমান কি বড় হাতের আর, তাহলে আমরা লিখব বা আর স্কোয়ার, আর স্কোয়ার মানে হচ্ছে এখানে এইচ এ স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে এইচ ইন্টু এইচ এ স্কোয়ার, ঠিক আছে, বাই 2। আবার দেখো ছোট হাতে আর, ছোট হাতে আরের সঙ্গে ছোট হাতে এইচ সমান ছোট আরের সঙ্গে, তাহলে আমরা লিখবো এখানে এইচ এ স্কোয়ার ইন্টু এইচ, ঠিক আছে, এইচ এ স্কোয়ার ইন্টু এইচ, নিচে হচ্ছে 1। তাহলে এখানে কিন্তু এবার 2টা উপর করে দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে এইচ কিউ বাই এইচ কিউ ইকুয়াল টু 2 এর নিচে 1, 2 এর নিচে 1। এবার আমরা এই কিউটা তুলে দেবো, যদি তুলে দেই এইচ বাই এইচ ইকুয়াল টু 2 এর নিচে 1, আমরা কিন্তু কিউ তুলে দিচ্ছি, তাহলে এখানে 1-এর 3 হয়ে যাবে। অতএব এইচ ইজ টু এইচ ইকুয়াল টু 2:1, 2 রুট মানে 2-এর পাওয়ার 1-এর 3 ইজ টু 1, এটাই হচ্ছে প্রুফড। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো এখানে দেখো বড় হাতে এইচের সঙ্গে বড় হাতে আর সমান, যেখানে বড় হাতের এইচ আছে সেখানে আমরা বড় হাতে আর, এই যে এইচ আছে এখানে বড় হাতের এইচ বসালাম, এইচ বড় হাতে আর এর সঙ্গে, এই যে বড় হাতে আর এর সঙ্গে বড় হাতে এইচ সমান, তাহলে আর এর জায়গায় এইচ স্কোয়ার, এখানে এইচ, আর ছোট হাতে আর এর সঙ্গে ছোট হাতে এইচ সমান, এই ছোট হাতে আর এর জায়গায় আমরা ছোট হাতের এইচ লিখছি, ছোট এইচ, তাহলে এখানে বড় হাতে এইচ কিউ, এখানে ছোট হাতে এইচ কিউ, ঠিক আছে। এখানে কিন্তু যে দুটো সমান আছে, বড় হাতে এইচ মানে বড় হাতের আর মানে বড় হাতের এইচ, বড় হাতের আর এখানে আর স্কোয়ার আছে মানে এইচ স্কোয়ার আর এইচটা এটা, আর ছোট হাতের আর মানে হচ্ছে ছোট হাতের এইচ, এখানে ছোট হাতে আর স্কোয়ার মানে ছোট হাতে এইচ স্কোয়ার। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে, এই জায়গাটা কিন্তু ভালো করে খুব লক্ষ্য করবে, ঠিক আছে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 4-এর 9 নম্বর। দেখো 2√3 সেমি ব্যাসার্ধের 2√3 সেমি ব্যাসার্ধের নিরেট গোলক থেকে, একটা নিরেট গোলক আছে, সেই গোলক থেকে কেটে নেওয়া সর্বাপেক্ষা বড় ঘনকের আয়তন কত? একটা নিরেট গোলক থেকে যার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে 2√3 সেমি,
2√3 সেমি। বলছে এই গোলক থেকে সবচেয়ে বড় আমরা একটা ঘনক কেটে নেব, সেই ঘনকের আয়তন কত সেটা আমাকে বের করতে হবে। ঘনকের আয়তন হচ্ছে বাহু তার হোল কিউব, বাহু তার হোল কিউব, এটা হচ্ছে ঘনকের আয়তন। এবার নিরেট গোলক, মনে করি এরকম একটা গোলক আছে, এরকম একটা গোলক, এই গোলক থেকে আমরা একটা ঘনক কেটে নেব। ঘনকের ঠিক এরকম এই চারটে এই বাহুগুলা কিন্তু সমান, দৈর্ঘ্য প্রস্থ সমান, কিন্তু সমান, কিন্তু তার মানে গোলকের ব্যাস মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের তলের কর্ণের দৈর্ঘ্য। গোলকের ব্যাস মানে হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে, গোলকের ব্যাস। তাহলে গোলকের ব্যাস আমরা লিখব গোলকের ব্যাস ইকুয়াল টু 2 × 2√3 এত সেমি সমান সমান 4√3 সেমি। তাহলে গোলকের ব্যাস হচ্ছে 4√3 সেমি, আর গোলকের ব্যাস মানে হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য। আমরা লিখব ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √3 × বাহু, পাশে হচ্ছে সেমি। ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 × বাহু, সেটাই হচ্ছে 4√3। গোলকের ব্যাস মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। আমরা লিখব শর্তানুসারে √3 × বাহু ইকুয়াল টু 4√3। এবার দুই দিক থেকে √3 তুলে দিচ্ছি, অতএব বাহু ইকুয়াল টু 4 এত সেমি। তাহলে আমরা কিন্তু ঘনকের বাহু পেয়ে গেলাম। আমি আবার বলছি, একটা যদি লক্ষ্য করো, গোলকের কর্ণের দৈর্ঘ্য মানে গোলকের কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। গোলকের ব্যাস মানে হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। গোলকের ব্যাস ইকুয়াল টু ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে। এবার আমরা বাহু পেয়ে গেলাম ঘনকের, অতএব আয়তন, অতএব লিখে দিচ্ছি ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 4 সেমি। অতএব ঘনকের আয়তন ইকুয়াল টু বাহু তার হোল কিউব, মানে 4 তার হোল কিউব, 4 তার হোল কিউব ঘন সেমি সমান সমান 64 ঘন সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে ঘনকের আয়তন হচ্ছে 64 ঘন সেমি। তোমরা কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রেখে দিবে, সেটা হচ্ছে গোলকের ব্যাস ইকুয়াল টু ঘনকের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্য যা হবে গোলকের ব্যাস তাই হবে, ঠিক আছে। এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 10 নম্বর। দেখো প্রশ্ন আছে sin স্কয়ার x প্লাস sin স্কয়ার y ইকুয়াল টু 1 হলে, sin স্কয়ার x প্লাস sin স্কয়ার y ইকুয়াল টু 1 হলে sin x প্লাস y বাই 2 প্লাস cos x প্লাস y বাই 2 এর মান কত? ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এখান থেকে কাজ করব। দেখো এখানে দেওয়া আছে sin স্কয়ার x প্লাস sin স্কয়ার y ইকুয়াল টু 1। এবার আমরা এটাকে কিন্তু ওপার করে দেবো, ওপারে গেলে কিন্তু মাইনাস হবে, বা এখানে লিখব হচ্ছে সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। এবার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কস স্কোয়ার থিটা, এটা সমান কস স্কোয়ার থিটা হয়। তাহলে আমরা সমান লিখতে পারি যে সাইন স্কোয়ার এক্স 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার ওয়াই, ঠিক আছে। এবার লিখি সাইন স্কোয়ার
এক্স ইকুয়াল টু কস স্কয়ার থিটা, তার মানে কি সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস ওয়াই। এর মানে হচ্ছে সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস ওয়াই মানে কস স্কয়ার ওয়াই। যখন আমরা 90 ডিগ্রি থেকে আমরা ওয়াই বাদ দেবো, সাইন স্কয়ার থাকবে, তখন সেটা হবে কস স্কয়ার। সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস ওয়াই মানে হচ্ছে কস স্কয়ার। এটাকে এইভাবে লেখা যায়, আবার এটার সময় এটা হবে কিন্তু। এবার দুই দিক থেকে সাইন স্কয়ার তুলে দিচ্ছি, তাহলে এখানে এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস ওয়াই। আমরা দুই দিক থেকে সাইন স্কোয়ারকে কিন্তু তুলে দিলাম, তাহলে এখানে থাকবে এক্স আর এখানে 90 ডিগ্রি মাইনাস ওয়াই। কস স্কয়ার ওয়াই মানে হচ্ছে সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস ওয়াই। সাইন স্কয়ার থাকলে 90তে বাদ দিলে কস হবে, আবার কস থাকলে সাইন হয়। ঠিক আছে, এবার ওয়াই এপার নিয়ে আসতেছি, অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 90 ডিগ্রি। খুব ভালো করে দেখো, 1 মাইনাস সাইন স্কয়ার ওয়াই মানেই কস স্কয়ার ওয়াই, আবার কস স্কয়ার ওয়াইকে আমরা লিখতে পারি সাইন স্কয়ার আর ব্র্যাকেটের মধ্যে 90 ডিগ্রি মাইনাস ওয়াই। এবার দুই দিক থেকে সাইন স্কয়ার তুলে দিলাম, তাহলে এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস ওয়াই। এবার ওয়াই আসলে প্লাস। এবার আমি অঙ্কে যাব, এখানে অঙ্ক দেওয়া আছে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস কস এক্স প্লাস ওয়াই বাই 2 সমান সমান হচ্ছে সাইন, এখানে হচ্ছে 90 ডিগ্রি তার নিচে 2 প্লাস কস 90 ডিগ্রি তার নিচে 2। এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 90 ডিগ্রি। এক্স প্লাস ওয়াই, এই যেটা এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি মান বসানো, কাটলে হচ্ছে 45 ডিগ্রি। তার মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি। এবার সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2 আর কস 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2। এর মান হচ্ছে 1/√2 প্লাস 1/√2, লসাগু হচ্ছে √2, 1 প্লাস 1 মানে 2/√2। ঠিক আছে, তাহলে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, আবার কস 45 ডিগ্রি মান 1/√2। এটা কিন্তু মান মনে রাখতে হবে। এবার আমি করণী নিরসন করছি, করণী নিরসন উপনিষ √2 দ্বারা গুণ করছি, উপনিষ √2 দ্বারা গুণ করছি, করণী নিরসন। তাহলে এবার উপরে হবে 2√2 আর নিচে √2 আর √2 গুণ করলে 2 সমান সমান √2। এটাই হচ্ছে অ্যান্সার। আমি কিন্তু করণী নিরসন করলাম, উপনিষ √2 দ্বারা গুণ, √2 দ্বারা, এটা 2√2 আর √2 আর √2 গুণ করলে কিন্তু 2 কেটে গেলে √2। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখান থেকে প্রথমে আমরা মান বের করে নেবো, তারপর মানটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক 4-এর 11 নম্বর। দেখো প্রশ্ন আছে x/a cos থিটা, x/a cos থিটা প্লাস y/b sin থিটা ইকুয়াল টু 1 এবং x/a sin থিটা মাইনাস y/b cos থিটা ইকুয়াল টু 1 হলে বলছে থিটা অপনয়ন করো। মানে অঙ্কের মধ্যে থিটা রাখা যাবে না, থিটাকে আড়াল করতে, অপনয়ন, নয়নের বাইরে, চোখের বাইরে করতে হবে, আড়াল করতে হবে, থিটা থাকবে না। ঠিক আছে, এমন সম্পর্ক বের করতে হবে যার মধ্যে কোনো থিটা নেই। তাহলে আমরা প্রথমে এখানে আবার উভয় পক্ষে বর্গ করব। এখানে আমরা উভয় পক্ষে বর্গ করছি। দেখো x/a sin থিটা প্লাস y/b, x/a এটা হচ্ছে cos থিটা প্লাস y/b sin থিটা ইকুয়াল টু 1। আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমি লিখছি দেখো, তাহলে এখানে x স্কোয়ার a স্কোয়ার, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস 2xa ইন্টু y/b cos থিটা ইন্টু সাইন থিটা মানে 2ab প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার আমরা এটাও উভয় পক্ষে বর্গ করছি। এখানে দেওয়া আছে x/a
সাইন থিটা মাইনাস ওয়াই বাই বি কস থিটা ইকুয়াল টু 1, উভয় পক্ষে বর্গ। এটাও আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করছি, তাহলে এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সাইন্স কা থিটা মাইনাস 2 ইন্টু এক্স এ ইন্টু ওয়াই বি, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কস কা থিটা ইকুয়াল টু 1। এবারে এই দুটোকে আমরা পাশাপাশি লিখে যোগ করব। প্রথমে এটা লিখছি, এটা আছে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কস কা থিটা প্লাস 2xy, তার নিচে এ বি গুণ করে 2xy এ বি, এখানে হচ্ছে কস থিটা ইন্টু সাইন থিটা, এটা গুণ করলে 2xy বাই এ বি প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সাইন্স কা থিটা ইকুয়াল টু 1। আবার এটাও নিচে লিখছি, এখানে লিখছি, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে হচ্ছে সাইন্স কা থিটা মাইনাস 2xy বাই এ বি, যেটাকে লিখছি, তাহলে কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এখানে হচ্ছে কস কা থিটা ইকুয়াল টু 1। এই দুটোকে আমরা, এটা আর এটা, এই দুটো সমীকরণকে কিন্তু আমরা দুটো পাশাপাশি লিখে নিলাম। এবার আমরা যোগ করব, এটা যোগ করব, তাহলে আমরা যোগ করছি, তাহলে প্লাস মাইনাস এটা কেটে যাবে, প্লাস মাইনাস কেটে যাবে। এবার দেখো এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কমন নেবের মধ্যে, এক্স স্কোয়ার কমন নেবো, এখানে কমন নিচ্ছি এক্স স্কোয়ার এ স্কোয়ার, তাহলে ব্র্যাকেটে হবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস এখানে দেখো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কমন, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার কমন, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কমন, তাহলে এখানে হবে সাইন্স কা থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এপারে হবে 2, 1 1 2। এখানে কিন্তু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কমন নিলাম, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কমন নিলাম, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। এবার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান হচ্ছে 1, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, এটা মান। তাহলে আমরা এখানে বসাচ্ছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু 1 ইকুয়াল টু 2। এর মান কিন্তু 1, আবার এর মান কিন্তু 1, এটা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এটাও সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। অতএব এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 2, এটা হচ্ছে অ্যান্সার। অতএব এটা হচ্ছে থিটা অপনয়ন করলাম, মানে থিটাবিহীন সংখ্যা, এখানে কোনো থিটা নেই। ঠিক আছে, খুব ভালো করে দেখবে যে আমরা এটাকেও উভয় পক্ষে বর্গ করব, এটাকেও উভয় পক্ষে বর্গ করব, ওটা দুটাকে আমরা নিচে নিচে লিখে যোগ করব। যদি যোগ করি এটা কমন হবে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, আবার এটা হচ্ছে কমন সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মানে 1, আর সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মানে হচ্ছে 1, আর এদিকে 1 1 যোগ করলে 2 সমান 2। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে নিয়মটা মনে রাখবে। এবার নেক্সট অঙ্কে চলে আসছে 4 12 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, 7, x মাইনাস 3, 10, x প্লাস 3, x মাইনাস 5 বলছি এর যৌগিক গড়। এর যৌগিক গড় মানে সংখ্যাগুলি যোগ করে আমরা যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে আমরা ভাগ করব, সেটা হচ্ছে যৌগিক গড়। আমরা প্রথমে এই সংখ্যাগুলো যোগ করব, করে আমরা দেখব 1 2 3 4 5টা সংখ্যা আছে, তাহলে আমরা 5 দিয়ে ভাগ করব, সেটা হচ্ছে যৌগিক গড়। কিন্তু অঙ্কের যৌগিক গড় দেওয়া আছে 15, শর্তাংশ ওটা ইকুয়াল টু 15। এখান থেকে আমরা কিন্তু x এর মান পেয়ে যাব। তারপর হচ্ছে ওই সংখ্যাগুলির মধ্যমা, তারপর আমরা সেটা মধ্যমা বের করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কিন্তু x এর মান বের করব, মানে যৌগিক গড় বের করব। যৌগিক গড় হচ্ছে সংখ্যাগুলি যোগ করে সংখ্যার সংখ্যা মানে ক্রমিক সংখ্যাতে আমরা ভাগ করব, তাহলে আমরা কিন্তু যৌগিক গড় পেয়ে যাব। প্রথমে লিখব যৌগিক গড় ইকুয়াল টু, যৌগিক গড় ইকুয়াল টু, যৌগিক গড় ইকুয়াল টু উপরে হচ্ছে 7
প্লাস এক্স মাইনাস থ্রি প্লাস 10 প্লাস এক্স প্লাস থ্রি প্লাস এক্স মাইনাস ফাইভ। তাহলে আমরা 7 এক্স মাইনাস থ্রি প্লাস 10 প্লাস এক্স প্লাস থ্রি প্লাস এক্স মাইনাস ফাইভ, 1 2 3 4 5, নিচে হচ্ছে 5 দিয়া ভাগ। এটা হচ্ছে যৌগিক গড়। সংখ্যাগুলি যোগ করে যতগুলি সংখ্যা আছে সেটা দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, এক্স কত, 1 2 3 মানে 3x, আর এখানে হচ্ছে 7 10 17 20, 20 থেকে 5 বাদ 15, আর 7 7 আর 10 17, এই প্লাস মাইনাস 3 কেটে দিচ্ছি। তাহলে এখানে 7 আর 10 17, 17 থেকে 5 বিয়োগ, 17 থেকে 5 বিয়োগ, তাহলে হচ্ছে 12, তাহলে 12 আর তার নিচে 5। এবার শর্তানুসারে এটা ইকুয়াল টু 15 লিখব। শর্তানুসারে 3x মাইনাস 12 বাই 5 ইকুয়াল টু 15। এটা হচ্ছে যৌগিক গড়, কিন্তু অঙ্কে যৌগিক গড় দেওয়া আছে 15, অঙ্কে যৌগিক গড় আছে 15, শর্তাংশে দুটা সমান। তাহলে এখানে হচ্ছে 3x মাইনাস 12, এখানে হচ্ছে 5 15 75, মাইনাস 12 না প্লাস 12, এটা হচ্ছে প্লাস 12, তাহলে 3x ইকুয়াল টু 75 মাইনাস 12, তাহলে 3x ইকুয়াল টু 63, তাহলে x ইকুয়াল টু 63 নিচে 3, তাহলে x ইকুয়াল টু 21। এইবার আমরা কিন্তু বসায় দেবো সংখ্যাগুলি হলো, সংখ্যাগুলি হলো প্রথমে হচ্ছে 7, এখানে হচ্ছে 21 মাইনাস 3 কমা, তারপর হচ্ছে 10, এখানে হচ্ছে 21 প্লাস 3 কমা, আর এখানে হচ্ছে 21 মাইনাস 5। তাহলে 21 বিয়োগ 3, 21 প্লাস 3, 21 বিয়োগ 5 আর 10 সমান সমান 7, 21 তে 3 বাদ 18 কমা 10, 24, 21 তে 5 বাদ 16। এবার কিন্তু সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। সংখ্যাগুলিকে আমরা ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজিয়ে পাই, ছোট থেকে বড় আমরা সাজাবো। তার মধ্যে প্রথমে হচ্ছে ছোট 7, তারপর 10, তারপর 16, তারপর 18, তারপর 24। আমরা কিন্তু সংখ্যাগুলিকে ছোট থেকে বড় হিসাবে সাজালাম। এবার দেখো এখানে কয়টা সংখ্যা আছে, 5টা, মানে n ইকুয়াল টু 5 অযুগ্ম, n হচ্ছে 5 মানে অযুগ্ম। আমরা জানি অতএব মধ্যমা ইকুয়াল টু, মধ্যমা ইকুয়াল টু n প্লাস 1/2 এততম পদ, মানে n বলতে এখানে অযুগ্ম, যখন অযুগ্ম হবে তখন n প্লাস 1/2 তম পদ, আর যখন যুগ্ম হবে হাফ লেখা ব্র্যাকেটের মধ্যে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, এটা যখন যুগ্ম হবে। আর অযুগ্ম হলে n প্লাস 1/2 তম পদ সমান সমান 5 প্লাস 1/2 এততম পদ। আমি এখানে করছি, তারপর এখানে তাহলে 6/2 এততম পদ তোমার 3তম পদ, 3তম পদ, 3তম পদ।
এটা হচ্ছে 3, এটা হচ্ছে তম পদ, তম পদ, তম পদ, 3তম পদ। এখানে 3তম 1 2 3, তাহলে এখানে 3তম পদ কি হবে? 1 2 3 16 সমান সমান হচ্ছে 16। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 16। এখানে হচ্ছে মধ্যমা হচ্ছে 16। এখানে 3তম পদ যেটা, এটা হচ্ছে মধ্যমা। 3তম পদ 1 2 3, তাহলে 3তম পদ হচ্ছে 16, এর অ্যান্সার হবে 16। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যৌগিক গড় বের করলাম, মানে সংখ্যাগুলি যোগ করে তাকে 5 দিয়ে ভাগ করলাম, যেহেতু 5টা সংখ্যা আছে। এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে গেলাম, সেটা হচ্ছে 21। এবার আমরা এক্স এর মানগুলো বসিয়ে দেবো, এক্স এর মান বসিয়ে দিলে আমরা ঠিক এই সংখ্যা পেলাম। এবার সংখ্যাগুলিকে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে মানে ছোট থেকে বড় সাজাবো। সেখানে প্রথমে 7, তারপর 10, তারপর 16, তারপর 18, তারপর 24। এবার এখানে 5টা মানে n = 5। এবার অযুগ্ম অযুগ্ম মধ্যমা নির্ণয় করতে গেলে n+1/2 তম পদ, n+1/2 তম পদ, মানে তার মানে 3তম পদ। এখানে 3তম পদ হচ্ছে 1 2 3 16, মধ্যমা হচ্ছে 16 হবে। ঠিক আছে, এবার চলো, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে। ঠিক আছে, পুরো ভিডিও দেখবে, আর দেখে ভালো লাগলে তোমরা কিন্তু লাইক করবে কিন্তু, আর কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে কিন্তু, তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে, তারাও যেন সুযোগ পায় এবং তারা যেন সাবস্ক্রাইব করে, সেটা তোমরা অবশ্যই দেখবে। আর তোমাদের একটা কথা বলছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, গুড নাইট।